খুবই পেইনফুল একটা সময়। ঘরে ফিফা চলছে, কিন্তু পড়াশোনা করতে হচ্ছে বার কাউন্সিলের জন্য। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা দেখাই যাচ্ছে লিগ্যাল ডিসএবিলিটি নিয়ে। আমাদের লিমিটেশন অ্যাক্টের সেকশন 6, 7, 8 আর 9 এর মধ্যে লিগ্যাল ডিসএবিলিটি রিলেটেড যে প্রভিশনস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছে। আর বেসিক্যালি সেকশন 6 এ লিগ্যাল ডিসএবিলিটিকে ডিফাইন করা হয়েছে এবং লিগ্যাল ডিসএবিলিটির ইফেক্টটা কি হবে সেটা বলা হয়েছে। আগে আমরা জানবো যে এই লিমিটেশন অ্যাক্টের লিগ্যাল ডিসএবিলিটির ফলে যে লিমিটেশনটা চলবে নাকি বন্ধ থাকবে এই ডিসিশনটা একমাত্র শিডিউল 1 এর জন্য নেওয়া হয়। শিডিউল 1 এ আমাদের 183টি আর্টিকেল আছে। সেই 183টি আর্টিকেলে আমাদের বিভিন্ন ধরনের লিমিটেশন দেওয়া আছে। কিছু আমাদের কন্ট্রাক্ট এনফোর্সমেন্টের জন্য, কিছু হচ্ছে কন্ট্রাক্ট রিসেশনের জন্য, কিছু আবার দলিল বাতিল এবং আদার্স অনেক রিলিফের জন্যই হচ্ছে দেওয়া আছে। তো এই লিগ্যাল ডিসএবিলিটিটা সেই লিমিটেশনটাকে কখন বন্ধ রাখবে এবং কখন চলতে দিতে থাকবে সেটা ডিসাইড করে। সেকশন 6 বলছে এই লিগ্যাল ডিসএবিলিটি শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে সুট করার ক্ষেত্রে এবং এক্সিকিউশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে অ্যাপ্লাই হচ্ছে না কোন কোন জায়গায়? আপিল, রিভিউ, রিভিশন। এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু আমরা লিগ্যাল ডিসএবিলিটি থাকলে সেটা সুবিধাটা নিতে পারবো না। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের হয়তো যেতে হবে আন্ডার সেকশন 5। সেকশন 5 এ 5টা কিন্তু সেক্টর আছে যেখানে এই 5টা ক্ষেত্রে আমরা কন্ডোনেশন অফ ডিলে চাইতে পারি, বাট সেটা সাফিসিয়েন্ট কজে হতে হবে। কিন্তু লিগ্যাল ডিসএবিলিটি সাফিসিয়েন্ট কজ কিনা এটা কিন্তু আমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছি। যদি সাফিসিয়েন্ট কজ হতো তাহলে এটার আন্ডারে কভার করা যেত। তো সেকেন্ড বিষয় হচ্ছে যে এখানে কোন কোন বিষয়কে লিগ্যাল ডিসএবিলিটি ধরা হচ্ছে। প্রথমত মাইনর। যদি কোনো পার্সন মাইনর হয় সে কিন্তু সুট ফাইল করতে পারে না। অর্থাৎ সে যেদিন মেজর হবে সেদিন থেকে তার লিমিটেশনটা রান করা শুরু হবে। তারপর হচ্ছে ইডিয়েট। ইডিয়েট মানে কি? অপ্রকৃতস্থ বলতে আমরা যেটা বুঝি সেটা। তো তিনি যতদিন অপ্রকৃতস্থ থাকবেন ততদিন তিনি কিন্তু সুট ফাইল করতে পারছেন না করে টিল ডেথ পর্যন্ত। তাহলে কি হবে? তাহলে কিন্তু ওই ব্যক্তির যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সে হচ্ছে মামলাটা কন্টিনিউ করবে। ইনসানিটি যদি কন্টিনিউ থাকে টিল ডেথ পর্যন্ত তাহলে কি হবে? তাহলে কি সে কোনোদিনও এই মামলা করতে পারবে না বা এক্সিকিউশন অ্যাপ্লিকেশনটা করতে পারবে না? অবশ্যই পারবে। তার মৃত্যুর পর তার নিশ্চয়ই কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে। সেই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তখন ওই লিমিটেশন অনুযায়ী মামলাটা বা অ্যাপ্লিকেশনটা ফাইল করতে পারবে। তো লিমিটেশন ততদিন স্টপ থাকবে যতদিন পর্যন্ত এই 3টা ডিসএবিলিটি এক্সিস্ট করে। আর যদি টিল ডেথ করে তাহলে তো আমরা জানলামই যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সুট ফাইল করতে পারবে। আর সেকশন 7 বলছে যে যদি সেভারাল প্লেন্টিফ থাকে। সেভারাল প্লেন্টিফ মানে কি? আমরা জানি অনেক সময় একটা সুটে একই ইন্টারেস্টে এবং একই রাইটস রিলেটেড অনেকেই থাকেন। তো সেই ক্ষেত্রে সেভারাল প্লেন্টিফ আমরা ধরে থাকি। সেই সেভারাল প্লেন্টিফদের মধ্যে যদি একজনও যদি ঠিকঠাক থাকেন, সুস্থ থাকেন এবং মেজর থাকেন তাহলে কিন্তু লিমিটেশনটা কন্টিনিউ হবে সবার জন্য। কিন্তু যদি কেউই সুস্থ না থাকে তাহলে লিমিটেশনটা সবার জন্যই স্টপ থাকবে। এটাই বলেছে। এবার হচ্ছে সেকশন 8 যেটা নিয়ে আমরা আমাদের যখন আমরা এলএলবি তে পড়াশোনা করছি, তারপর বার কাউন্সিলের জন্য পড়াশোনা করছি, বিজিএস এ পড়াশোনা করছি, প্রাথমিকভাবে খুবই কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি এই সেকশন এটা কি বলতে চাচ্ছে। প্রথম প্রভিশনটা ইজি যে এটা প্রিয়ামশনের জন্য অ্যাপ্লিকেবল না। অর্থাৎ তুমি পাগল থাকো, তুমি বদ্ধ উন্মাদ থাকো, তুমি ছোট থাকো, বড় থাকো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি প্রিয়ামশন রাইটটা ক্লেম করতে পারবে না যদি তোমার লিমিটেশনটা শেষ হয়ে যায়। আর লিমিটেশনটা কখনোই লিগ্যাল ডিসএবিলিটি দ্বারা স্টপ থাকবে না প্রিয়ামশনের জন্য। আর আর্টিকেল 10 এ বলা আছে যে প্রিয়ামশনের জন্য 1 বছরের মধ্যেই কিন্তু তোমাকে সুট ফাইল করতে হবে। এখন হচ্ছে যে সেকেন্ড পয়েন্টে কি? যে একজন পার্সন যে কিনা মেজরিটি অর্জন করেছে বা ইনস্যানিটি থেকে সুস্থ হয়েছে বা তার ইডিওসিটা মানে রিকভার করতে পেরেছে,
সে 3 বছরের বেশি পাবে না যদি তার লিমিটেশন শিডিউল 1-এ 3 বছরের বেশি মেনশন করা থাকে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে রহিম হচ্ছে 12 বছরে ছিল যখন সে হচ্ছে ডিসপোজেড হয়েছে তার প্রপার্টি থেকে। এখন সে কয়েক বছর পর যখন সে মেজরিটি গেইন করলো, অর্থাৎ আমরা ধরে নিতে পারি সে কয়েক বছর পর তাহলে মেজরিটি গেইন করবে, অবশ্যই 6 বছর পর গেইন করবে। তো এই 6 বছর পর গেইন করার ফলে তার কাছে কিন্তু আরো 6 বছর আছে। তাহলে কি তাকে আমি এক্সট্রা 3 বছর দিব? তাকে কিন্তু আমি এক্সট্রা 3 বছর দিচ্ছি না। কিন্তু সে তার যখন বয়স হচ্ছে 6 বছর তখন সে আসলে ডিসপোজেড হয়েছিল প্রপার্টি থেকে এবং সে মেজরিটি গেইন করেছে 12 বছর পর, তার হাতে কিন্তু 1 বছরও নেই। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা তাকে এই ফুল 3 ইয়ার্স দিব। কিন্তু যদি দেখি যে তার হাতে আর মাত্র 2 বছর আছে, অর্থাৎ আরো 12 বছরের থেকে আর মাত্র 2 বছর আছে, তাহলে তাকে কি করব? তাহলে তাকে আরো 1 যোগ করে সেটাকে 3 বছর বানাবো। আবার কিন্তু আমাদের আরেকটা প্রভিশন আছে, যদি কন্ট্রাক্ট কেউ ব্রিচ করে তাহলে 3 বছরের মধ্যে মামলা করতে হয়। আর আমরা দেখলাম যে মেজরিটি গেইন অথবা হচ্ছে এই ইনস্যানিটি, ইডিওসি এগুলো যদি লাস্ট করে তাহলে যদি 3 বছরের বেশি না হয়ে 3 বছরের কম বা ইকুয়াল হয় তাহলে ওই শিডিউলে যে বছরটা মেনশন করা আছে সেটাই পাবে। লক্ষ্য হচ্ছে কোর্টের মামলা যত দ্রুত নিষ্পত্তি করা যায় এবং সেটা ইকুইটি দিয়ে। তাই আমরা যদি কম সময়কে উল্টো সেকশন 8-এর বলে বেশি সময় করে দিই, সেটা কি ইকুইটেবল হবে? অবশ্যই ইকুইটেবল হবে না। তো এটা হচ্ছে মেইন আমাদের প্রবলেমের জায়গা, যে আমরা 3 বছরটা কিভাবে ধরবো এটা বুঝতে পারি না। তো কোয়েশ্চেন আসতে পারে যে এভাবে আসতে পারে যে তাকে আমরা কত বছর দিব, সেটার উত্তরে সেকশন 8 অনুযায়ী 3 বছর হবে। আর যদি বলে কত বছর এক্সটেন্ড করব, তো তার কাছে যে সময়টা রিমেইনিং আছে তার সাথে যত যোগ করলে 3 ইয়ার্স হচ্ছে, আমরা সেই সময়টাকে তার উত্তর বলবো। সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3ও হতে পারে। আর আমাদের লাস্ট প্রভিশন ইজ সেকশন 9। এটা বলছে when limitation runs no subsequent disability can stop। আচ্ছা, আমি আরেকটা বিষয় ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে যদি একটি পার্সন পরপর দুটি ডিসেবিলিটি দ্বারা আক্রান্ত হয়, ধরলাম রহিম হচ্ছে 18 বছর বয়স হওয়ার সাথে সাথে পাগল হয়ে গেল, অর্থাৎ কোনো গ্যাপ ছিল না, তখন কি হবে? তখন হচ্ছে এই সেকশন 6 বলে যে যতক্ষণ পর্যন্ত না সেই দুইটা ডিসেবিলিটি সিজড হচ্ছে ততদিন পর্যন্ত তার লিমিটেশনটা স্টপ থাকবে। আর সেকশন 9 বলছে যদি একবার কোনো কি বলে ওটাকে ডিসেবিলিটি সিজ হয়ে যায়, অর্থাৎ সিজ হয়ে ধরলাম যে 1 দিন বা 2 দিন গ্যাপ ছিল, তারপরে হচ্ছে সে আবার আরেকটা লিগাল ডিসেবিলিটি দ্বারা আক্রান্ত হলো, অর্থাৎ পাগল হয়ে গেল মেজরিটি অ্যাটেন্ড করার সাথে সাথে, তখন কিন্তু আর এই লিমিটেশনটা স্টপ থাকবে না, তখন চলতে থাকবে। কারণ কি? ওই যে আমাদের দেশে এবং এই আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের মামলার জট এত বেশি, সেটাকে কমানোর জন্য এই ধরনের প্রভিশন রাখা হয়েছে। অর্থাৎ যদি একবার রহিম মেজরিটি অ্যাটেন্ড করে ফেলে এবং 1 বছর বা 1 মাস বা 1 দিন পরেও যদি তাকে ইডিওসি বা ইনস্যানিটি অ্যাটাক করে, তাহলে কিন্তু সে বলতে পারবে না যে সে লিগাল ডিসেবিলিটিতে ছিল। ওই একদিনই সে কিন্তু যে তার যে অধিকারটা লঙ্ঘন হয়েছে, সে যে ডিপ্রাইভড হয়েছে, সেটার জন্য সুট ফাইল করতে পারতো। এই কথাটা মাথায় রেখে এই প্রভিশনটা আছে যে এরপরে কোনো লিমিটেশনের সে এক্সেপশন নিতে পারবে না। তাহলে এখন ছোট্ট করে একটা সামারি করে ফেলি। সামারিটা হচ্ছে, যদি আমাদের সেকশন 6 এর আন্ডারে ডিসেবিলিটি থাকে, তাহলে সেই ডিসেবিলিটি যতদিন না সিজ হচ্ছে ততদিন পর্যন্ত কি হবে? আমাদের লিমিটেশনটা স্টপ থাকবে। যদি পরপর দুইটা ডিসেবিলিটি থাকে তাহলে দুইটাই সিজ হওয়ার পরে হচ্ছে যে লিমিটেশন আবার স্টার্ট হবে। আর যদি আমার ডিসেবিলিটি থাকা অবস্থায় আমি মারা যাই, তাহলে আমার বদলে আমার যে লিগাল রিপ্রেজেন্টেটিভরা আছে তারা সুট ফাইল করতে পারবে। কি অনুযায়ী? শিডিউল 1 এর যে লিমিটেশন আছে সেটা অনুযায়ী। আবার শিডিউল 1 এর লিমিটেশন অনুযায়ী আমি কি পুরো লিমিটেশনটা পাচ্ছি?
পুরো লিমিটেশনটা কিন্তু আমি পাচ্ছি না। যদি 3 বছরের বেশি লিমিটেশন শিডিউল 1 এ মেনশন থাকে, তাহলে আমি 3 বছর পর্যন্ত সেই সুবিধাটা নিতে পারবো। কিন্তু যদি 3 বছরের কম থাকে, তাহলে শিডিউল 1 এ যে সময়টা মেনশন করা আছে আমি সেটাই নিতে পারবো। আর সেকশন 9 এ বলছে যে যদি আমার লিগাল ডিসেবিলিটি সিজ হওয়ার পরে আর কিছু সময় গ্যাপ দিয়ে পরবর্তী লিগাল ডিসেবিলিটি আমাকে অ্যাটাক করে, তাহলে আমি কোনো সুবিধা নিতে পারছি না। আর অন্যদিকে সেকশন 7 এ একটাই কথা বলেছে, যদি অনেকগুলো প্লেন্টিফ থাকে, অনেকগুলো বাদী থাকে, তাহলে তাদের মধ্যে যে কোনো একজন যদি সুস্থ থাকে, তাহলে সেই একজনই মামলা ফাইল করবে। আর সেই একজন সুস্থ থাকার কারণে সবার জন্য লিমিটেশন একইভাবে রান করতে থাকবে। আর যদি সবাই ডিসেবল থাকে, তাহলে কারোর জন্য লিমিটেশন চলবে না। It was our gist of the lecture, and I think I have cleared the doubts. And if you have any question, you can ask me in the comment section. I will try my best.